দেশে এবং দেশের বাইরে যে ঘটনাগুলো ঘটছে কিংবা যে আলোচনা এবং সমালোচনা আমরা শুনতে পাচ্ছি, তাতে আমাদের কাছে মনে হচ্ছে শেখ হাসিনার পতন নিকট প্রতিবেশী কোনো দেশ নিজেদের পতন হিসেবে ভাবছে কিনা। শেখ হাসিনা গত 16 বছর যাবত মানুষকে যে অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, খুন গুম করেছে, মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে পাঠিয়েছে, এর জন্য শ্রেণী পেশার মানুষের যে দুঃখ, কষ্ট, ব্যথা, অভিমান, তা ক্ষোভের বহিঃপ্রকাশ, তার সবকিছুর যোগফল ছিল জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে। 2009 সাল থেকে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলনের সূচনা করেছিলেন। তিনি বলেছিলেন, মানুষ বাঁচাও, দেশ বাঁচাও। আমরা সেই স্লোগানকে সামনে রেখে আমরা রাজপথে অবিচল ছিলাম। আমরা নিশ্চয়ই কেউ ভুলে যাইনি 2014 সালের 5ই জানুয়ারি বিনা ভোটের জাতীয় সংসদ নির্বাচনের কথা। তার আগে প্রায় 3 মাস সারা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে 39টি জেলা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল গণতন্ত্রকামী মানুষের বিক্ষোভের উত্তালে। আমরা সে সময় চাচড়ার পুলেরহাট, নোয়াপাড়ার কিসমত নোয়াপাড়া এবং নরেন্দ্রপুরের রূপদিয়া বাজারে প্রায় 3 মাস নিরবিচ্ছিন্নভাবে আমাদের নেতা কর্মীরা যশোর খুলনা, যশোর বেনাপোল এবং যশোর ঢাকার রাজপথ বন্ধ রেখেছিল। 153 বিনা ভোটে নির্বাচিত হয়েছিল, যেটি একটি নজিরবিহীন ঘটনা শুধু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নয়, সমগ্র পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে। এরপরেও কিন্তু সেই সরকার 5 বছর বিভিন্ন কায়দা কানুন করে টিকে গেল। 2018 নির্বাচনে কিভাবে দিনের ভোট রাতে মঞ্চস্থ হয়েছে এবং সেই মঞ্চস্থ করবার জন্য শুধু এই যশোর সদরে কিভাবে আমার 550 নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল নির্বাচনের পূর্বে, তার জ্বলজ্জন্ত সাক্ষী আপনারা সকলেই। কিন্তু আমরা এত কিছুর পরও আমরা কিন্তু রাজপথ থেকে ছেড়ে যাইনি। এই আন্দোলন করতে গিয়ে শুধু যশোর জেলায় আমার 94 জন রাজনৈতিক সহকর্মী জীবন দিয়েছেন। সারা বাংলাদেশে প্রায় 7 শতাধিক বিএনপি পরিবারের সন্তানেরা ঘুমের শিকার হয়েছেন। আমার দলের নেতাকর্মীর বিরুদ্ধে 60 লক্ষ মামলার পাহাড়। আজকের সমাবেশে এমন কোন আমার সহযোগিতা উপস্থিত নেই যার বিরুদ্ধে 2 থেকে 5টি মামলা নেই কিংবা যে একবারের জন্য কারাগারে যায়নি। এত অত্যাচার, এত নিপীড়নের পরও আমরা রাজপথ ছেড়ে যাইনি। কিন্তু যাদের গণতন্ত্রের পক্ষে কথা বলবার কথা ছিল, যারা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে গর্ববোধ করে, আমরা সে সময় দেখেছি 2014 সালের ভোটারবিহীন নির্বাচন কিংবা 2018 সালের নিশিরাতের নির্বাচন কিংবা 2024-এর দামি নির্বাচনের আগে পরে গণতন্ত্রের ধ্বজাধারী বিভিন্ন দেশকে আমরা দেখেছি কিভাবে এই ফ্যাসিজমকে টিকিয়ে রাখবার জন্য তারা বাংলাদেশের জনগণের আবেগের বাইরে গিয়ে শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে। আমরা এটুকু বিশ্বাস করতাম যে সরকারের ভিত্তি জনভিত্তি নয়, অর্থাৎ যে সরকার বাংলাদেশের জনগণের সমর্থনে ক্ষমতায় নেই, সেই সরকারের এই ক্ষমতার মসনদ যে কোনো মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তাই
2024-এর 7ই জানুয়ারি দামি নির্বাচনের পর বিভিন্ন রাজনৈতিক বন্ধু কিংবা বিভিন্ন রাষ্ট্র যখন মনে করেছিলেন হয়তোবা শেখ হাসিনার মহাজোটের সরকার 2041 পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, তারেক রহমানের নির্দেশে বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় বিএনপির নেতা কর্মীরা একদিনের জন্য রাজপথ থেকে কামাই নেয়নি, ছুটি নেয়নি। এরপর জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থান আমাদের এই দীর্ঘ 16 বছরের আন্দোলনকে একটি চূড়ান্ত পরিণতির দিকে ঠেলে দিয়েছে। সেই জন্য বারংবার আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র জনতার প্রতি সশ্রদ্ধ সালাম নিবেদন করেছে। এই ছাত্ররা এই সমাজের কোন বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা নয়। এই ছাত্ররা আপনার আমার কারোর ছোট ভাই, কারোর সন্তান, কারোর বন্ধু, কারোর প্রতিবেশী। এদেরকে ভিন্নভাবে ভাববার আর ভিন্নভাবে দেখবার কিছু নয়। কারণ এই ছাত্ররা দিনের পর দিন দেখেছে তার বাবাকে ঈদের সময় পালিয়ে থাকতে, তার বাবাকে ঈদটাও ওই কারাগারে করতে। এই ছাত্ররা দেখেছে নীরবে তাদের মাকে চোখের জল তার শাড়ির আঁচলে মুছতে। এই ছাত্ররা দেখেছে ভাইয়ের জন্য হাহাকার কিংবা বোনের সম্ভ্রমহানির জন্য আজকে তার ভাইয়ের হাহাকার। আজকে সবকিছুর ক্ষোভের পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল জুলাই আগস্টের ছাত্র বিপ্লবের কারণে। দুর্ভাগ্য আজও যায় সমস্ত শক্তি যারা মুখে গণতন্ত্রের কথা বলে, তারা বাংলাদেশের এই মানুষের 16 বছরের আন্দোলন সংগ্রাম ব্যথা বেদনার ইতিহাস তারা বুঝতে অক্ষম হয়েছেন বলেই তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করতে চান। যদিও প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সরকার কোন রাজনৈতিক সরকার নয়, তারপরেও আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সর্বতভাবে সমর্থন ব্যক্ত করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি। কারণ আমরা বিশ্বাস করি প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে এই সরকার একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে, যেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের পছন্দের রাজনৈতিক সরকার খুঁজে পাবে এবং ওই নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে সেই সরকারই হবে বাংলাদেশের 18 কোটি জনতার সরকার। সেই সরকারের দিকে কেউ রক্তচক্ষু দেখিয়ে ভয় দেখানোর সাহস করবে না, সেটি দেশের ভেতরেই হোক কিংবা দেশের বাইরেই হোক। আজকে যখন কলকাতার উপ হাই কমিশনের পাশে বিক্ষোভ হয়, আজ যখন মুম্বাইয়ের উপ হাই কমিশনের পাশে বিক্ষোভ হয় কিংবা আগরতলায় সহকারী হাই কমিশনে আমাদের জাতীয় পতাকা পুড়িয়ে দেওয়া হয়, তখন বাংলাদেশের জনগণের হৃদয়ে আঘাত আসে। হৃদয়ে কতটা আঘাত আসে তার প্রমাণ রাত 8টায় গতকাল জেলা বিএনপি সিদ্ধান্ত নিয়েছে আজকের বিক্ষোভ মিছিলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আপনাদের প্রমাণ করে আপনার আমার একটি পরিচয়, আমরা বাংলাদেশী। 55,598 বর্গ মাইলের বাইরে আপনার আমার কোনো ঠিকানা নেই। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তৎকালীন ভারতীয় সরকারের সমর্থন আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হিসেবে এই 53 বছরে বাংলাদেশের জনগণ ঋণ পরিশোধের জন্য প্রতিদিন প্রতি মুহূর্তে চেষ্টা করে গেছে। আমরা জানি না সীমান্তে আর কত বাংলাদেশিদের হত্যা করলে, আর কত ফেলানির লাশ ঝুলিয়ে রাখলে সেই ঋণ পরিশোধ হবে আমাদের জানা নেই। আজ যখন শুনি বাংলাদেশে নাকি আলু এবং পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়া হবে, যশোরের মানুষ হিসেবে আমরা ভুলে যাইনি কয়েক বছর পূর্বে আপনারা গরু রপ্তানি বন্ধ করে দিয়েছিলেন। ভেবেছিলেন
বাংলাদেশের মানুষ গরুর মাংস না খেয়ে হাহুতাশ করবে। বাস্তবতাটা কি? 6 বছর পর আজ বাংলাদেশ গরুর মাংস উৎপাদনে সম্পূর্ণতা অর্জন করেছে। আজ পরিবর্তিত বিশ্বে প্রতিটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের সাথে সম্পর্কযুক্ত। এখানে কেউ কারোর প্রতিপক্ষ নয়, কেউ কারোর শত্রু নয়। আমরা হয় প্রতিবেশী, নাই আমরা বন্ধু। আজকে এই কথাটি আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন। আমরা আশা করব ভারতীয় সরকার একই সাথে বাংলাদেশের সরকারও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরকে বলতে চাই, অহেতুক উত্তেজনার বহিঃপ্রকাশ ঘটাবার কোনো কারণ নেই। ভারত যা করছে এর মূল্য ভারতকে দিতে হবে, কিন্তু মনে রাখতে হবে এই যশোর, এই বাংলাদেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের। বাংলাদেশে মুসলমান আক্রান্ত হচ্ছেন কিনা কিংবা অন্য ধর্মাবলম্বী মা বোনেদের হয়রানির শিকার হচ্ছেন কিনা সেটি ভারতীয় সরকার দেখবেন বলে আমরা আশা প্রকাশ করি। কিন্তু এই যশোরে কিংবা বাংলাদেশের কোন প্রান্তে আমি বিশ্বাস করি কোন মুসলমান যার মস্তিষ্কে এবং যার হৃদয়ে কোরআন এবং হাদিসের আলো রয়েছে তিনি অন্য কোন ধর্মাবলম্বী ভাই বোনদের প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হবেন না। এই যশোরের সনাতন ধর্মাবলম্বী ভাইদের একটি বৃহৎ সংখ্যা রয়েছে। আমরা অতীতে বাবরি মসজিদ যখন ভেঙেছিল সে সময় আমাদের প্রয়াত নেতা তরিকুল ইসলামের নেতৃত্বে আমরা সংখ্যালঘু ভাই বোনদের বাসা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছিলাম, ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করেছিলাম। 5ই আগস্টের সন্ধ্যা থেকে একই কাজ আজও আপনারা করে চলেছেন। আমি বলবো ভারতের এই অহেতুক উত্তেজনার বহিঃপ্রকাশ যেন এখানে না ঘটে, কোনোভাবেই যেন আমার হিন্দু, খ্রিস্টান কিংবা অন্য কোনো ধর্মাবলম্বী ভাই বোনরা কোনো অস্বস্তি অনুভব না করে সেই পরিবেশ আপনাকে আমাকে নিশ্চিত করতে হবে। এই বাংলাদেশে আপনার আমার যে হক রয়েছে অন্য ধর্মাবলম্বী ভাই বোনদেরও একই হক রয়েছে। এই বাংলাদেশ যেমন আপনার আমার, এই বাংলাদেশ একইভাবে তাদেরও। তাই আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেই বাংলাদেশে সম অধিকার প্রতিষ্ঠিত হবে সকল ধর্ম বর্ণের। আজকে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার কথা বলা হচ্ছে, আজকে বৈষম্যহীন ছাত্র আন্দোলন আমরা দেখেছি। বৈষম্যহীনতা বলতে কি বুঝায়? বৈষম্যহীনতা বলতে এটাই বুঝায় কারোর শরীরের রঙের ভিন্নতার কারণে, কারোর পারিবারিক ঐতিহ্যের ভিন্নতার কারণে, কারোর শিক্ষা দীক্ষা ডিগ্রির ভিন্নতার কারণে, কারোর অর্থবিত্তের সামাজিক অবস্থানের ভিন্নতার কারণে, কারোর ধর্মীয় দর্শনের ভিন্নতার কারণে কিংবা কারোর রাজনৈতিক দর্শনের ভিন্নতার কারণে মানুষে মানুষে কোনো পার্থক্য করা যাবে না, কোনো ভেদাভেদ তৈরি করা যাবে না। এরকম একটি সমাজ শহীদ জিয়াউর রহমান প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। আজ 2024 এসে সেই সমাজ ফিরিয়ে আনতে চান আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান। আমরা তা এমন ভাবেই চলবো আমাদের নেতা যেটা বলেছেন। 5ই আগস্টের পূর্বেও আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম না, আজ এই মুহূর্ত পর্যন্ত আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় নেই।